আমি শুভ্রা। কুহু স্টোরিতে চলে এসেছি আপনাদের গল্প পাঠ করে শোনাতে। কথা দিচ্ছি, আজকের গল্প আপনাদের জীবন দর্শন বদলে দেবে। এক অন্য স্বাদের সন্ধান পাবেন আপনারা। জীবন দর্শনের এক নতুন পাতা উন্মোচিত হবে আপনাদের কাছে। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি শুনে কেমন লাগলো। অবশ্যই আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আপনাদের গল্প শোনাতে। চলুন গল্পটি শুরু করি। আজ শোনাব লেখক আন্তন চেকভের লেখা বাজি। শরতের অন্ধকার রাত। বৃদ্ধ মহাজন বসার ঘরে পায়চারি করে চলেছেন। বারবার তার মনে পড়ছে 15 বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা। সেই পার্টিতে ছিল অনেক গুণীজ্ঞানী লোক। আলোচনা হয়েছিল নানান ইন্টারেস্টিং বিষয় নিয়ে। আলোচ্য বিষয়ের একটি ছিল প্রাণদণ্ড। অতিথিদের বেশিরভাগই প্রাণদণ্ডের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো। মহাজন মন্তব্য করেছিলেন, আপনাদের কথায় সায় দিতে পারছি না। আমার অবশ্য প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা নেই, কিন্তু মানবতার দিক দিয়ে, নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো। প্রাণদণ্ড দিলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তিলে তিলে মারে। একজন অতিথি মন্তব্য করেন, মানবতার দিক থেকে দুটোই সমান খারাপ। এ দুটোরই উদ্দেশ্য একটা জীবন ধ্বংস করা। রাষ্ট্র তো ভগবান নয়, যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রের মোটেই নেই। অতিথিদের মধ্যে একজন ছিলেন আইনজীবী। বয়স তার 25-এর কাছাকাছি। এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান খারাপ, কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে। না বাঁচার থেকে বেঁচে থাকাই ভালো। এই মন্তব্যের পর শুরু হয়ে যায় ধুমাধুম তর্ক বিতর্ক। মহাজনের বয়স তখন কম। দারুণ চোটে টেবিলে ঘুষি মেরে তিনি সেই তরুণ উকিলকে বলেন, আপনি একেবারে বাজে বকছেন। 20 লাখ বাজি ফেলে বলতে পারি 5 বছরও আপনি কয়েদখানার ঘরে একা থাকতে পারবেন না। এ নিয়ে সত্যি সত্যি বাজি ধরতে চান? আমিও তাহলে বাজি ধরছি। 5 কেন, 15 বছর কয়েদখানার একা ঘরে থাকতে আমি রাজি। 15 বছর থাকবেন? বেশ, রাজি। আপনারা শুনুন, আমি বাজি ধরলাম 20 লাখ। মেনে নিলাম। আপনি বাজি ধরলেন 20 লাখ। আমি আমার স্বাধীনতা। এই হাস্যকর বাজি পাকাপাকি হয়ে যায়। মহাজনের তখন এত লাখ লাখ অর্থ যার গোনাগুনি নেই। তার তখন অর্থের গরম। দারুণ খুশি হয়ে খাবার সময় সেই তরুণ উকিলকে ঠাট্টা করে তিনি বলেন, এই বাজিটার কোনো মানেই হয় না। হয় আপনি আপনার জীবনের 15 বছর হারাবেন, না হয় আমার লোকসান হবে 20 লাখ। কিন্তু তাতে লোকে কি বুঝবে? যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে প্রাণদণ্ড খারাপ? না না, একদম বাজে। আমি বাজি ধরেছি নিহাত একটা খেয়াল খুশির বসে, আর আপনি সোনার লোভে। আজ তার মনে পড়ছে সেই সন্ধ্যা পার্টির পরের ঘটনাগুলো। স্থির হয়ে মহাজনের বাড়ির বাগানের এক কোণের ঘরে সেই উকিলকে বন্দি থাকতে হবে। কড়া নজর রাখা হবে তার উপর। এ বিষয়ে দুজনেই তারা একমত হন যে বন্দি দশায় উকিল ঘর ছেড়ে বেরোতে পারবেন না, লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন না, কোনো মানুষের স্বর পাবেন না শুনতে।
এবং পাবেন না কোনো চিঠিপত্র আর খবরের কাগজ। উকিলকে অবশ্য দেওয়া হবে একটা পিয়ানো, বই, চিঠি, লেখার অনুমতি। সেই ছোট্ট ঘরে জানালা দিয়ে তিনি তার চাহিদার কথা কাগজে লিখে জানাতে পারবেন। পড়ার বই, গানের বই ইত্যাদি চাইলেই তিনি পাবেন। 1870 সালের 14 নভেম্বর মাঝরাত থেকে 1885 সালের 14 নভেম্বর মাঝরাত উকিলকে থাকতে হবে বন্দী হয়ে। উকিল যদি এই সময়ের মধ্যে 2 মিনিটের জন্য পালাবার কোনো চেষ্টা করেন, তাহলে মহাজন বাজি জিতবেন, উকিল হারবেন। বন্দিদশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন, সেগুলো থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন। তার খুবই একঘেয়ে লাগত। তার সেই বন্দি ঘর থেকে দিনরাত শোনা যেত পিয়ানোর শব্দ। মদ এবং তামাক একেবারেই তিনি খেতেন না। তিনি লেখেন, মদে মাথায় নানা চিন্তা ঘোরে। যে কোনো বন্দির কাছেই এসব চিন্তা প্রধান শত্রু। তাছাড়া খুব ভালো মদ একা একা বসে খেতে কারোরই ভালো লাগে না। আর তামাক, তার তো কথাই ওঠে না। তামাকের গন্ধে ঘরের বাতাস বিষিয়ে ওঠে। প্রথম বছর সেই উকিল হালকা ধরনের নানান বই চেয়ে পাঠান। প্রেমের, রহস্যের, রূপকথার, হাসির গল্পের বই। দ্বিতীয় বছর পিয়ানোর শব্দ আর শোনা যায় না। উকিল তখন চেয়ে পাঠান শুধুই ধ্রুপদী সাহিত্যের বই। পঞ্চম বছর আবার শোনা যায় পিয়ানোর শব্দ। পুরো বছরটাই তিনি ভালো ভালো খাবার খেয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দেন। তখন নাকি তিনি প্রায় আড়মোড়া ভাঙতেন আর নিজের মনেই খুব চোটে নানান কথা বলে চলতেন। বই তখন তিনি একেবারেই ছুতেন না। মাঝে মাঝে রাতে তিনি উঠে লিখতে বসতেন। বহুক্ষণ লিখতেন, তারপর সকালে যা লিখেছিলেন তা ছিঁড়ে ফেলতেন। অনেকবার তাকে কাঁদতেও শোনা গেছে। ষষ্ঠ বছরের শেষের দিকে বন্দী খুব মন দিয়ে ভাষা, দর্শন, ইতিহাস পড়তে শুরু করেন। এইসব বিষয়ে এত রাশি রাশি বই চেয়ে পাঠাতে থাকেন যে মহাজনের পক্ষে সেগুলো সংগ্রহ করা দায় হয়ে ওঠে। বই পড়ার সেই নেশাগ্রস্ত সময় বন্দী মহাজনকে লেখেন, বন্ধু, 6টি ভাষায় এই চিঠি আপনাকে লিখছি। যারা ভাষাবিদ তাদের দেখাবেন। তারা যদি একটিও ভুল বার করতে না পারেন, তাহলে বাগান থেকে আপনি 2বার গুলি ছুড়বেন। সেই শব্দ থেকে আমি বুঝবো আমার ভাষা শেখার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। যারা মহান লেখক তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় লিখেছেন, কিন্তু তাদের সবাইকার মধ্যে জ্বলছে একই শিখা। সেই শেখার সন্ধান পেয়েছি। যদি জানতেন আজ আমার কি আনন্দ। বন্দির এই অনুরোধকে স্বীকার করে নেওয়া হয়েছে। মহাজনের আদেশে বাগান থেকে ছোড়া হয় 2বার বন্দুক। 10ম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন নিউ টেস্টামেন্ট। মহাজন তাতে অবাক হয়ে যান। যে লোকটা 4 বছরে 600 জটিল বই পড়েছে, কি করে সে 1 বছর ধরে এমন একটা বই পড়ে চলতে পারে যেটা ছোট্ট, যেটার ভাষা সহজ, যেটা বুঝতে কোনো অসুবিধাই নেই। নিউ টেস্টামেন্টের পর বন্দি চেয়ে পাঠান ধর্ম, ইতিহাস ও আধ্যাত্মবিদ্যা সম্বন্ধের হরেক রকম বই। বন্দিদশার শেষ 2 বছরে বন্দি পাগলের মতো এলোমেলো অসংখ্য বই পড়ে। কখনো বিজ্ঞান, কখনো বা বায়রন, কখনো বা শেক্সপিয়ার, কখনো রসায়ন, চিকিৎসা শাস্ত্র, উপন্যাস, দর্শন বা ঈশ্বরতত্ত্ব সম্বন্ধের বই। তার পড়া দেখে মনে হয় যেন একটা সমুদ্রে তিনি ভাসছেন, যেখানে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে, আর তিনি চাইছেন ভাঙা জাহাজের কোনো একটা টুকরো ধরে নিজেকে বাঁচাতে।
এইসব কথা মহাজনের মনে পড়তে লাগলো। তিনি মনে মনে বললেন, কাল রাত 12টায় উকিল মুক্তি পাবে। বাজির শর্ত অনুযায়ী তাকে দিতে হবে 20 লাখ। দিলে তো একেবারে আমি ফতুর। না না, ফতুর নয়, খতম। 15 বছর আগে তার লাখ লাখ অর্থ ছিল, এখন তার কোনটা বেশি অর্থের অঙ্ক না দিনার? ভাবলেই তার বুকটা কেঁপে ওঠে। ফটকাবাজি ছিল তার নেশা, অর্থকে খেলাম কুচির মতো দুহাতে ছড়ানো ছিল তার শখ। এই বৃদ্ধ বয়সেও সেটা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এই নেশায় আর শখে ক্রমশ তার ব্যবসা জোয়ার থেকে ভাটার সীমায় পৌঁছেছে। সেই দুঃসাহসী মহাজন একসময় দেমাকে মাটিতে যার পা পড়ত না, নেমে এসেছে একেবারে সাধারণ স্তরে। বাজার দরের উঠতি পড়তিতে বুক তার দুরুদুরু করে। মাথায় হাত দিয়ে তিনি বিড়বিড় করে বলে চলেন, বাজি, বাজি, হতচ্ছাড়া বাজি। লোকটা মরে না কেন? এখন তো সবে তার 40 বছর। আমার শেষ কানাকড়িটাও তার হাতে তুলে দিতে হবে। সে বিয়ে করবে, ফুর্তি করবে, ফটকাবাজি খেলবে, আর আমি ভিখারির মতো শুধু জুলজুল করে তাকিয়ে থাকব আর রোজ তার থেকে শুনব, আমার জীবনের সব সুখ দিয়েছেন আপনি, আপনাকে আমায় সেবা করতে দিন। না না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই সর্বনাশ, এই অপমানের হাত থেকে আমি বাঁচতে পারি, লোকটা যদি মরে। অন্ধকার রাত, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে শুধু শোনা যায় ঠান্ডায় জমে যাওয়া গাছ আর বাতাসের চাপা কান্না। পা টিপে টিপে গিয়ে সিন্দুক থেকে একটা চাবি বার করে ওভারকোটের পকেটে তিনি রাখলেন। এটা সেই দরজার চাবি, গত 15 বছরে যেটা খোলা হয়নি। তারপর চোরের মতো বেরুলেন তিনি বাড়ি থেকে। বাগানটা কনকনে অন্ধকার, বৃষ্টি পড়ছে, হাড় কাঁপানো ভিজে হাওয়ায় আর্তনাদ করে চলছে। বাগানের গাছগুলো উঠছে শিউরে শিউরে। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকালেন, কিন্তু কিছুই তার চোখে পড়ল না। না জমি, না সাদা সাদা মরমর মূর্তি, না কোনো গাছ। বাগানের শেষ প্রান্তে গিয়ে চৌকিদারকে দুবার ডাকলেন, কোনো উত্তর এলো না। স্পষ্ট বোঝা গেল লোকটা এই দুর্যোগের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে, কিংবা রান্নাঘরে বা চারা গাছ রাখার কাচের ঘরে ঘুমাচ্ছে। বৃদ্ধ ভাবলেন, মতলবটা হাসিল করতে পারলে সন্দেহটা প্রথমে নিশ্চয়ই গিয়ে পড়বে চৌকিদারের ওপর। অন্ধকার হাতড়ে হাতড়ে সিঁড়ি দিয়ে উঠে বাগানের সেই কোণের বাড়ির দরজা খুলে একটা সরু বারান্দা পেরিয়ে হলঘরে এসে তিনি দেশলাই জ্বাললেন। জনমানব নেই সেখানে, শুধু একটা খাট, তাতে বিছানা, চাদর কিছুই নেই। কোণে একটা লোহার উনুন ঝাপসা দেখা যায়। বন্দির ঘরের দরজায় শিলমোহর যেমন ছিল তেমনই রয়েছে। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি সেই ছোট্ট জানালাটার ভিতর দিয়ে উকি মারলেন। বন্দির ঘরে একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। বন্দি বসে একটা টেবিলের সামনে। চোখে পড়ে শুধু তার পিঠের ওপরকার ছড়িয়ে পড়া চুল আর হাত দুটো। চেয়ার টেবিল আর গালচের ওপর ছড়িয়ে রয়েছে নানা খোলা বই। 5 মিনিট কেটে গেল। বন্দি নড়ল না। 15 বছরের বন্দিদশা স্তব্ধ হয়ে বসে থাকতে তাকে শিখিয়েছে। মহাজন জানালায় টোকা দিলেন। বন্দি নড়ল না। সন্তর্পণে মহাজন দরজার শিলমোহর ছিঁড়ে তালায় চাবি লাগালেন। মরচে পড়া তালা থেকে একটা চাপা আর্তনাদ শোনা গেল। দরজাটা উঠল ক্যাঁচ ক্যাঁচ করে। মহাজন ভেবেছিলেন একটা উত্তেজিত চিৎকার শুনতে পাবেন পায়ের শব্দ। 3 মিনিট কেটে গেল, কিন্তু
আগের মতোই ঘরের ভিতর চুপচাপ। তিনি ঘরে ঢুকলেন। টেবিলের সামনে একটি লোক বসে। সাধারণ লোকের সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই, যেন একটা কঙ্কাল বসে আছে। হাড়ের ওপরকার চামড়া টান টান, মাথায় মেয়েদের মতো কোঁকড়ানো কালো চুল, লম্বা ময়লা দাড়ি, মুখের রং হলদেটে, গাল বসা। যে হাত ঝাঁকড়া চুল ভর্তি মাথা ধরে রেখেছে সেটা এমন অস্থি চর্মসার যে দেখলে কষ্ট হয়। চুল পেকে গেছে। এই শুকনো বুড়োটি মুখের দিকে চাইলে কেউ বিশ্বাসই করবে না তার বয়স 47। টেবিলের ওপর তার মুখটা ঝুঁকে পড়েছে। সামনে একটা কাগজ, তাতে খুদে খুদে অক্ষরে কি সব যেন লেখা। মহাজন ভাবল, বেচারা ঘুমিয়ে খুব বেলাখের স্বপ্ন দেখছে। এই আত্মরা শরীরটাকে বিছানায় পেরে মুখে একটা বালিশে চেপে ধরলেই কাজ হাসিল। খুঁটিয়ে পরীক্ষা করলেও অস্বাভাবিক মৃত্যু বলে কেউ সন্দেহ করতে পারবে না। কিন্তু প্রথমে দেখা যাক লোকটা কি লিখেছে। টেবিল থেকে কাগজটা তুলে তিনি পড়তে লাগলেন। কাল রাত 12টায় আমি মুক্তি পাব, মানুষের সঙ্গে মেশবার অধিকার পাব। কিন্তু এই ঘর থেকে বেরিয়ে সূর্যের মুখ দর্শনের আগে কয়েকটা কথা আপনাকে বলা দরকার বলে মনে করি। ঈশ্বরের নামে শপথ করে অন্তর থেকে বলছি। স্বাধীনতা, জীবন, স্বাস্থ্য ইত্যাদি সম্বন্ধে বইতে যেসব গাল ভরা কথা লেখা আছে সেগুলোকে আমি ঘেন্না করি। 15 বছর ধরে কঠোর পরিশ্রম করে আমি পার্থিব জীবনের সব দিক খুঁটিয়ে বিচার করে দেখেছি। একথা অবশ্য সত্যি যে এই সময়ের মধ্যে আমি না দেখেছি পৃথিবী, না মানুষ। আপনাদের বই থেকে আমি পান করেছি সুগন্ধি মদ, গান গেয়েছি, বনে বনে হরিণ শুয়োর শিকার করেছি। আপনাদের বইয়ের মধ্যে দিয়ে আমি এলব্রুজ আর মবলাগ পাহাড়ের চূড়ায় উঠেছি। সেখান থেকে দেখেছি সকালের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্তের সোনা আকাশ, সমুদ্রে আর পাহাড়ে উপচে পড়তে। দেখেছি মাথার উপরকার মেঘে মেঘে বিদ্যুৎ ঝলসাতে। দেখেছি নানা সবুজ বন, মাছ, নদী, হ্রদ, শহর। শুনেছি সাইরেনের গান, প্যানের বাঁশি। সুন্দর সুন্দর দেবদূতেদের ডানা আমি ছুঁয়েছি, যারা উড়ে উড়ে আমার কাছে এসেছে ঈশ্বরের কথা শোনাতে। আপনাদের বই থেকে আমি ঝাঁপ দিয়েছি অতল গভীরে, করেছি অসাধ্য সাধন, পুড়িয়ে ছাই করেছি বহু শহর, প্রচার করেছি নতুন নতুন ধর্ম, বিজয় করেছি দেশের পর দেশ। আপনাদের বই থেকে আমি গভীর জ্ঞান লাভ করেছি। মানুষের বহু শতাব্দীর ধ্যান ধারণা আমার খুলির মধ্যে একটা দলা পাখি রয়েছে। আমি জানি আপনাদের সবাইকার চেয়ে আমার বিদ্যে বুদ্ধি বেশি, কিন্তু শুনুন, আপনাদের বইতে আমার ঘেন্না। পার্থিব সুখ, পার্থিব জ্ঞানে আমার ঘেন্না। সবটাই শূন্য, ঘনভঙ্গুর মরীচিকার মতো মায়া। গর্বে আপনারা বুক ফোলাতে পারেন, হতে পারেন আপনারা বিজ্ঞ আর সুন্দর, কিন্তু গর্তের মধ্যেকার ইঁদুরের মতোই মৃত্যু আপনাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। পৃথিবীর সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের বংশধর, আপনাদের প্রতিভাবান পুরুষদের অমরত্ব। সবাই আপনারা উন্মাদ, চলেছেন ভুল পথে। মিথ্যেকে আপনারা সত্যি বলে মনে করেন, কদর্যতাকে মনে করেন সুন্দর। আপেল আর কমলালেবু গাছে হঠাৎ ব্যাঙ আর গিরগিটি ফুললে কিংবা গোলাপ থেকে ঘোড়ার ঘামের গন্ধ ছড়ালে আপনারা অবাক হবেন। সেই রকম আপনাদের দেখে আমি অবাক হচ্ছি, যারা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে নিয়েছেন। আপনাদের বুঝতে আমি চাই না। আপনাদের যেটা পরম কাম্য তার প্রতি আমার চরম বিতৃষ্ণা,
প্রমাণ করার জন্যে 20 লাখের বাজি আমি রেখে দিলাম। একসময় ভেবেছি ওই 20 লাখ বুঝি স্বর্গ, এখন ওই 20 লাখে আমার ঘেন্না। বাজি হারবার জন্যে নির্দিষ্ট সময়ের আগেই এখান থেকে বেরিয়ে আসব। পড়া হলে কাগজটা টেবিলে রেখে এই মানুষটির মস্তক চুম্বন করে মহাজন কাঁদতে লাগলেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের ওপর তার এমন অশ্রদ্ধা হলো, জীবনে আগে কখনো যা হয়নি। ফটকা বাজারে দারুণ মার খাবার পরেও এরকম কষ্টও তিনি পাননি। বাড়ি ফিরে বিছানায় ফিরে গাটা ঢেলে দিলেন, কিন্তু উত্তেজনা আর কান্নার দরুন অনেকক্ষণ তার ঘুম এলো না। পরের দিন সকালে চৌকিদার হাঁপাতে হাঁপাতে এসে তাকে জানালো, বন্দিকে সে দেখেছে জানালা দিয়ে গলে বাগান থেকে নেমে ফটক দিয়ে উধাও হয়ে যেতে। সঙ্গে সঙ্গে মহাজন চাকর বাকর নিয়ে সেখানে হাজির হলেন। তাদের সামনে তিনি প্রমাণ করলেন বন্দি পালিয়েছে। অনর্থক গুজব এড়াবার জন্যে নির্বিকার চিত্তে টেবিল থেকে কাগজটা নিয়ে তিনি সেটা তার সিন্দুকে রাখলেন বন্ধ করে।